আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। রাজধানীর আদাবরে ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে সালিশি বৈঠকের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। একই হামলায় গুরুতর আহত হয়েছেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দামের মায়ের অভিযোগ, মাসুম, রবিন, রিপন, রঞ্জু ও মিরাজ নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালান। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, অভিযুক্তরা জুলাই আন্দোলনের বিপক্ষের শক্তি এবং একের পর এক বিএনপি নেতাকে টার্গেট করে পূর্ব পরিকল্পনা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালাচ্ছে। মামা তুমি বাড়িতে পারবে না, আমি কইছি আমার হুলারে তোমরা কেড়ে ধরছো সরে নিতে। আমার হুলারে 2-3 জনে কুবাইতেছে আর আমার হুলা ধরতেছে, আমার হুলা পড়ছে না, বাসা পড়ে গেছে। মনে করি এটি পরিকল্পিত হত্যা। মোহাম্মদপুরে একের পর এক পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং আমাদের বিএনপির নেতাদেরকেই বারবার আক্রমণ করছে। কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের ক্ষেত্রে কোন দেশের গুরুত্ব বেশি, চীন নাকি ভারত? দীর্ঘদিনের চর্চায় থাকা এই প্রশ্ন টেবিলে রেখেই বাংলাদেশের সামনে শক্ত ঢাল বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, চীন। এখন আলোচনার কেন্দ্রে কেন এই দুই দেশ? প্রশ্ন হচ্ছে, এই সফর কি তবে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন ভারসাম্যের বার্তা দিচ্ছে? শাকিলা করিমের প্রতিবেদন। বিশ্ব রাজনীতির মেরুকরণে দক্ষিণ এশিয়া এখন ভারত চীন প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ক্রমেই বাড়ছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব। একদিকে ভৌগোলিক বাস্তবতায় ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, অন্যদিকে অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বড় অংশীদার চীন। ফলে নতুন সরকার শাসিত ঢাকার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার প্রশ্নটি সবার আগে বেশি গুরুত্বপূর্ণ। আমার ন্যাশনাল ইন্টারেস্টটাকে সর্বপ্রথমে সর্বোচ্চ পর্যায়ে আমরা নিব এবং ধরে রাখবো, এটা হলো প্রথম আমার অবস্থান হওয়া উচিত। তারপরের অবস্থান হওয়া উচিত যে আমি সকল সময়ে আমার জাতীয় সকল স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হয়তো বা পারবো না। তাহলে কোন অংশ অথবা আমার রেড লাইনগুলো কি, এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি। প্রশ্ন উঠছে, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হলে ভারতের নিরাপত্তা, সংবেদনশীলতা ও পারস্পরিক আস্থার বিষয়টি কিভাবে সামাল দেবে ঢাকা? চীন এবং ভারতের মধ্যে যে ভারসাম্যমূলক কূটনীতি, যেটা আমরা সকল সময় শুনে এসছি, মানে এই নয় যে আমি আমার দেশের সার্বভৌমত্ব অথবা আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থকে অথবা আমার নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য জলাঞ্জলি দিব, এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে, কোনো একক শক্তির প্রভাব বলয়ে না গিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা, অর্থনৈতিক অংশীদারিত্বের বৈচিত্র্য বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই কার্যকর পথ। পরিবর্তনের পর যেটা দেখেছি, মোটামুটি ব্যবসা বাণিজ্য চলছিল, কিন্তু ওইটা আরও গভীর হওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা বোঝা যাচ্ছে। যাদের সাথে আমরা এবার গেলাম তাদের সাথে না, সকলের সাথে হতে পারে। সেটা হচ্ছে কি, জিনিসটার সময় মতো বাস্তবায়িত না হয়ে কালক্ষেপ হতে পারে এবং একটু ভেবেচিন্তে না করলে যতটা ভালো আউটকাম আসার কথা সেটাও না হতে পারে। বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো উপর নয়, এই দর্শনই বাংলাদেশ ফার্স্ট। তবে বাংলাদেশের কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষার সময় শুরু হয়েছে এখন, অভিমত বিশেষজ্ঞদের। শাকিলা করিম, RTV, ঢাকা। এদিকে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মিয়ানমারের অভ্যন্তরে আবারও দফায় দফায় কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে টেকনাফ সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি। এতে পৌরসভার নাইথংপাড়া, পল্যানপাড়া, সাবরাং থেকে শাহপরীর দ্বীপ এবং আশেপাশের জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 9:30টার পর এবং আজ ভোর রাতে দফায় দফায় ভারী মর্টার শেলের বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, হঠাৎ ঝাঁকুনি দিয়ে পরপর 4টি বড় ধরনের বিস্ফোরণ হয়। এ সময় নাফ নদীর ওপারে আগুনের শিখাও দেখা যায়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মিয়ানমারের মংডু এলাকার সীমান্তে ওপারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির হয়েছে। বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থার কথাও জানান তিনি।
সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবার সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অংশ নিচ্ছে না 36%। অতীতের মতো প্রশ্ন ফাঁস সহ যে কোনো অনিয়ম ঠেকাতে বোর্ডগুলো থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আপনি কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানাবেন? ইভা, সকাল থেকে আমরা রাজধানীর স্কুলগুলো পরিদর্শন করেছি। আমি বর্তমানে রয়েছে মোহাম্মদপুরের একটি স্কুলে, মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আধা ঘন্টা পূর্বেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষমান রয়েছে আমরা দেখছি। তবে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে। সবচেয়ে অভিভাবকদের যেটি অভিযোগ শোনা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অভিভাবক বসার ব্যবস্থা না থাকায় তারা বিড়ম্বনায় পড়েছে এবং বাইরে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি, সেক্ষেত্রে একটি অসুবিধা তৈরি হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবেই তারা আধা ঘন্টা পূর্বেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং আমরা পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি আমাদের জানিয়েছে যথাসময়ে পরীক্ষা শুরু হবে এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই, অভিন্ন প্রশ্নে কিন্তু এবার 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা হচ্ছে এবং এছাড়া কিন্তু রয়েছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। সব মিলিয়ে এবার 12,70,558 জন কিন্তু পরীক্ষার্থী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে প্রায় 19,472 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে, আরও বেশি গত বছরের তুলনায়। এছাড়া কিন্তু সব মিলে শিক্ষামন্ত্রী কিন্তু যেমনটি জানিয়েছেন গতকালকে, এবার নকল মুক্ত করতে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে কোনো মানুষকে প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ডিএমপি কিন্তু তাদের জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রগুলোতে বাইরে পুলিশ রয়েছে তাদের মতো করে। এছাড়াও কিন্তু আরও নজরদারি বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে। তবে বৃষ্টির কারণে কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে অভিভাবকদেরকে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্র থেকে সবশেষ। ইভা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? এবার অল্প কিছুক্ষণের মধ্যে এইচএসসি ও সমমানের যে পরীক্ষা সেটি শুরু হতে যাচ্ছে। আপনি জানেন যে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে প্রশ্নপত্র যে সার্বিক যে প্রস্তুতি সেটি শিক্ষকরা সম্পূর্ণ করেছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত এই প্রশ্নপত্রগুলি আসলে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে আসলে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবার রাজশাহী যে শিক্ষা বোর্ড রয়েছে সেই রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,40,883 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু চিন্তার বিষয় হলো যে বড় অংশই কিন্তু আসলে পরীক্ষার আগে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে এবং বোর্ডের যে তথ্য বলছে সেইখানে মোট পরীক্ষার্থীর ছাত্র সংখ্যা রয়েছে 73,057 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 67,773 জন। এবার পরীক্ষা পরিচালনার প্রস্তুত রাখা হয়েছে 208টি কেন্দ্র এবং 747টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে আমরা দেখেছি যে গতবারের থেকে এবারে কিন্তু অভিন্ন প্রশ্নপত্র এবং পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু এই পরীক্ষাটি এবার
অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আমরা এই কেন্দ্রের প্রবেশের শুরুতেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বডি অন ক্যামেরা তারা কিন্তু রেখেছেন এবং সেই ক্যামেরার মাধ্যমে আপনি জানেন যে ঢাকা থেকে আসলে এই কেন্দ্রগুলো আসলে মনিটরিং করা হবে এবং এখানে আমরা দেখেছি বেশ কিছু কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতেও যে সিসিটিভি ক্যামেরা সেগুলো যুক্ত করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক আসলে মনিটরিং করা হচ্ছে এবং গতবারের থেকে কিন্তু আমরা দেখেছি যে এবারে যে বেশ কড়াকড়ি আসলে করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে এই যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা কেন্দ্রে প্রবেশ করছেন, তারা ঠিক আধা ঘন্টা আগেই তারা বেশ কড়াকড়ি নিয়মের মধ্যে দিয়ে কিন্তু যেই পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে আসলে প্রবেশ করেছেন এবং বাইরে আমরা দেখেছি যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা অপেক্ষা করছেন, ফলে 200 গজের ভেতরে কিন্তু আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও আপনি জানেন যে রাজশাহী যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু 35টি যেই নির্দেশনা সেটি জারি করা হয়েছে এবং মূলত স্বচ্ছ এবং ডিজিটাল যেই নিরাপত্তা, বিশেষ করে যে প্রশ্ন ফাঁস বা গুজব রোধে এই ব্যবস্থাগুলি আসলে নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী কলেজে রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি পরিদর্শনে যাবেন। বাকি কয়েকটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে তার পরিদর্শনের কথা রয়েছে। এখন পর্যন্ত যদি ইভা বলি তো রাজশাহীতে এখন পর্যন্ত আসলে পরীক্ষার যে প্রস্তুতি সেটি সুষ্ঠুভাবে আসলে নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। সেনেগালকে বিদায় করে 2026 বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল বেলজিয়াম। সিয়াটলের ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকেও নাটকীয় ড্রয়ের পর অতিরিক্ত সময়ের পেনাল্টিতে গোল করে সেনেগালকে 3-2 গোলে হারালো রুডি গার্সিয়ারের শিষ্যরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। সিয়াটলের সবুজ গালিচায় সেনেগালের শুরুটা ছিল স্বপ্নের মতো, তবে সেই স্বপ্ন ভেঙে রূপকথা লিখল বেলজিয়াম। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকেও মহাকাব্যিক প্রত্যাবর্তনে সেনেগালকে লন্ডভন্ড করে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামকে চেপে ধরে সেনেগাল। সেই চাপের ফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফ্রিকান দলটিকে। 25 মিনিটে সাদিও মানের দারুণ ক্রস থেকে দলকে এগিয়ে নেন হাবিব দিয়ারা। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম, তবে গোলের দেখা না পাওয়ায় 1 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রুডি গার্সিয়ারের দল। বিরতি থেকে ফিরে 51 মিনিটে ইসমাইল আসার দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। 2 গোলে পিছিয়ে পড়ে বেলজিয়ামের ম্যাচে ফেরার সব চেষ্টায় ব্যর্থ হয় সেনেগালের জমাট বাঁধা রক্ষণভাগের সামনে। তবে তারপরই শুরু হয় আসল নাটক। 86 মিনিটে দুর্দান্ত 1 গোলে দলের জয়ের আশা বাঁচিয়ে তোলে রোমেরো লুকাকু। ঠিক তার 3 মিনিট পর 89 মিনিটে চমৎকার এক ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে জড়ায় ইউরি টিলেমান্স, আর তাতেই সমতায় ফেরে ম্যাচ। 2-2 গোলের নাটকীয় সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ দিকে লামিনে কামারার ভুলে ভিএআরে পেনাল্টি পায় বেলজিয়াম। 125 মিনিটে ইউরি টেলেমান্স পেনাল্টি থেকে গোল করলে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। কাজী মাহিম হাসান, RTV। ডিআর কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 টিকিট নিশ্চিত করল আসরের হট ফেভারিট ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে 1-2 গোলে গুড়িয়ে দিল থ্রি লায়ন্সরা। সেই সাথে দীর্ঘ 60 বছরের অপয়া ইতিহাস ভাঙল ইংল্যান্ড। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। মাঠের লড়াইয়ে নামার আগে কাগজে কলমে ফেভারিট হিসেবেই মাঠে নামে ইংল্যান্ড, তবে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে ইংল্যান্ড শিবির। পরে অধিনায়ক হ্যারি কেইনের নৈপুণ্যে কঙ্গোকে গুড়িয়ে দিয়ে ইতিহাস লিখে থ্রি লায়ন্সরা। আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। 7 মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে থ্রি লায়ন্সরা। তবে হ্যারি কেইন, রাশফোর্ড ও বেলিংহ্যামদের একের পর এক আক্রমণ কঙ্গোর রক্ষণভাগের দেয়াল ভেদ করতে পারেনি। ফলে 1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টমাস টুকেলের দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। ম্যাচের 75 মিনিটে ডেডলক ভাঙে হ্যারি কেইন। মাইকেল গর্ডনের পাস থেকে গোল করে দলকে সমতায় এনে দেন এই স্ট্রাইকার। 86 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন সেই কেইন। এরপর আর কোনো গোল না হয় 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুকেলের শিষ্যরা।
এই জয়ে শেষ 16 নিশ্চিতের পাশাপাশি 1966 বিশ্বকাপের ফাইনালের পর বিশ্বকাপের প্রথম গোল হজম করে আর কোনো ম্যাচে না জেতার দীর্ঘ 60 বছরের অপয়া ইতিহাস ভাঙে ইংল্যান্ড। কাজী মাহিম হাসান, RTV। প্রতিদিনের মতো গত রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্বকাপের উত্তেজনা ছিল তুঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে ডিআর কঙ্গোর ম্যাচ শেষে থ্রি লায়ন্স সমর্থকদের উল্লাস থাকলেও বেশ উদ্বেগ ছিল শুরুতে। তবে শেষ পর্যন্ত ভরসা ছিল কোচ টমাস টুখেলের উপর। ইংল্যান্ড সমর্থকদের দাবি, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা চেয়েছিল ডিআর কঙ্গোর জয়। তবে শেষ সময়ে হ্যারি কেইনের গোল দলকে এগিয়ে নিলে হাসি ফেরে সমর্থকদের মুখে। নকআউট পর্বের এই জয়ের পরের প্রত্যাশা, শক্তিশালী সব দলকে পেছনে ফেলে বিশ্বকাপ ফিরবে ফুটবলের জন্মস্থানে। ইংল্যান্ড আরো গোল দিতে পারতো, প্রতিপক্ষের গোলকির কারণে ইংল্যান্ড গোল বেশি দিতে পারে নাই। ব্রাজিল আর্জেন্টিনা সবার ফ্যান, তারা সবাই খুব খুশি ছিল যে ইংল্যান্ডের পাইলে তো খবর আছে, কিন্তু ইংল্যান্ড কামব্যাক, সবার মুখ চুপ। ইংল্যান্ডের ফ্যান যারা, তারা অবশ্যই বুদ্ধিমত্তা দিয়ে বা ফুটবলকে ভালোবাসে সেই হিসেবেই ইংল্যান্ডকে সাপোর্ট করে। এদিকে ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। শেষ 16তে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। যুক্তরাষ্ট্রের সোফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রেখেছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে নাটকীয় ড্র করে টুর্নামেন্ট শুরু করলেও পরের 2 ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নিজেদের জাত চিনিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। সেই সঙ্গে গ্রুপ পর্বের 3 ম্যাচে 5 গোল করা স্প্যানিশদের প্রাচীর ভেদ করতে পারেনি কেউই। প্রথাগত টিকিটাকার খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা স্প্যানিশদের তরুণ লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের নিয়ে গড়া আক্রমণ ভাগ, মাঝমাঠে পেড্রি গাভিদের ক্ষুরোধার পাসিং যে কোনো দলের জন্যই আতঙ্কের কারণ। তবে ইয়েলেমে পিনো ও নিকো উইলিয়ামসের ইনজুরির সংকট সামলাতে ফুয়েন্তের রণকৌশলে আনতে পারে বড় পরিবর্তন। কারণ নকআউট পর্বের বাঁচা মরার মঞ্চে কোনো ভুল করতে নারাজ 2010 সালের চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষ যখন অস্ট্রিয়া, তখন হিসাবটা একটু ভিন্ন। যে গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ 32 নিশ্চিত করেছে রালফ রাংনিকের শিষ্যরা। রাংনিকের হাই প্রেসিং ও বিধ্বংসী অ্যাটাকিং ফুটবল যে কোনো দলের রক্ষণভাগ ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। তবে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে কিছুটা চিন্তায় অস্ট্রিয়ান এই মাস্টারমাইন্ড। ম্যাচের আগে বড় কোনো ইনজুরির দুশ্চিন্তা না থাকায় পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে অস্ট্রিয়া। স্পেনের বিপক্ষে শেষ 5 বারের দেখায় মাত্র একটিতে জয় পাওয়ায় কিছুটা চাপে থাকবে অস্ট্রেলিয়া। সেই সাথে হারের প্রতিশোধ নিতেও মুখিয়ে থাকবে রালফ রাংনিকের শিষ্যরা। ভুল করলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ 16র টিকিট। তাই জয় নিয়ে মাঠ ছাড়তে চায় 2 দল। কাজী মাহিম হাসান, RTV। পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার পানির তোড়ে তৈরি হচ্ছে নদীর মতো খাল। প্রতি বছর ভাঙনে বিলীন হচ্ছে প্রায় 30 বিঘা জমি। এতে ভোগান্তিতে পড়েছে কয়েকশো কৃষক। বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও প্রতিকার না পাওয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। পঞ্চগড় দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া সিংপাড়া দমনি গ্রামে প্রায় 2000 একর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করছেন কয়েক হাজার কৃষক। বর্ষাকালে উত্তরে ধেয়ে আসা পানির তোড়ে কৃষি জমি ভেঙে তৈরি হয়েছে খাল, যেখানে প্রতি বছর বিলীন হচ্ছে প্রায় 30 বিঘা জমি। ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তর সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করেও মেলেনি সমাধান। এমন বাস্তবতায় আগামীতে প্রায় 200 বিঘা জমি খালের পানিতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন খাল এলাকার কৃষকেরা। সুইচ গেট সহ পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রক্রিয়ার দাবি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। বর্ষা আসলেই মিনিমাম 8 হতে 10 বিঘা জমি ভাঙে আগায় চলে যায় এবং মোটামুটি প্রায় 2 কিলোমিটার চলে গেছে জমি খালে পড়ে গেছে। আমি আবাদ করতে পারছি না, আমি গরিব মানুষ, এখান করে আমি খাই, আমার কোনো কর্ম নেই। আমরা কোনো ফসল উৎপাদন করতে পারছি না, ফসলের সার ছিটালে সেটা থাকতেছে না, সব পানির তোরে ভেঙে যাচ্ছে। জেলা প্রশাসক মহোদয়কে এই ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছিল, পানি উন্নয়ন করে দেওয়া হয়েছিল, টিউনো বরাবরই দেওয়া হয়েছিল। তো তারপর কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো গুরুত্ব নাই।
ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন এবং সমীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিকভাবে নালা সৃষ্টি হচ্ছে ফলে কৃষকের ফসলি জমি প্রতিনিয়ত ভাঙনের মুখে কবলিত হচ্ছে। একটি ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার অথবা বাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। তো উক্ত এলাকায় সরেজমিনে পরিদর্শন করে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার বা বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ভুক্তভোগী চাষিদের দাবি, এখানকার পানি নিষ্কাশন করা গেলে একই জমিতে আরও নানা জাতের ফসল উৎপাদন করা সম্ভব হতো। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে নতুন অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তে সরকারের প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দায়িত্ব নেওয়ার পর থেকে আপ্যায়ন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সাশ্রয়ী ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতি বছর বাজেট পাশের দিন অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হলেও এবার তা হচ্ছে না। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তবে স্থায়ী শান্তির পথে বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। হরমুজে পাল্টাপাল্টি হামলা বন্ধ এবং সমঝোতার স্মারক বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। সরাসরি আলোচনার টেবিলে না বসলেও সমঝোতার শর্ত লঙ্ঘন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা ও রিপোর্ট করতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চ্যানেল তৈরির কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তালবাহানা করলে যুদ্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। আগামী 9 জুলাই প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন শেষে আবারও বৈঠকে বসতে পারে দুই পক্ষ। আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকার জানিয়েছে বন্যায় সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এদিকে প্রতিবেশী দেশ ঘানাতেও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। রাজধানী আকরা সহ বিভিন্ন এলাকায় বন্যায় নিহত হয়েছে অন্তত 12 জন। যুদ্ধবিধ্বস্ত সুদানে আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নতুন এই প্রাদুর্ভাবে অন্তত 120 জনের মৃত্যু হয়েছে এবং গত মে মাস থেকে 1000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। 3 বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় রোগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংঘাত, নিরাপদ পানির সংকট এবং চিকিৎসা সামগ্রীর অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ ও পশ্চিম কর্দোফান সহ সংঘাতপূর্ণ এলাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার সতর্কতা দিয়েছে। নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত 11:30টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শেষ 4-এ উঠেছে। শক্তিশালী ব্যাটিং লাইন আপ, কার্যকর পেস আক্রমণ এবং নিজেদের কন্ডিশনে খেলার সুবিধা তাদের এগিয়ে রাখছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ভারসাম্যপূর্ণ দল হিসেবে এবারও শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে। দুই দলের সাম্প্রতিক লড়াইও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় জমজমাট একটি সেমিফাইনালের প্রত্যাশা করছে ক্রিকেট ভক্তরা। লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিত এই ম্যাচের বিজয়ী ফাইনালে খেলবে প্রথম সেমিতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারানো অস্ট্রেলিয়ার বিপক্ষে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।